ফিরব, সিরিয়ার বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া দেয়ালে লেখা ছিল কথাগুলো। 1971 সাল থেকে সেখানে চলমান স্বৈরশাসনের পতন হলো এবছর ডিসেম্বর 8 তারিখে। 1963 সালে ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন আব্দুল করিম কাসিম। সেই বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এই অভ্যুত্থান রামাদান রেভলিউশন বা ফেব্রুয়ারি রেভলিউশন নামে পরিচিত। সে সময়ের বড় একজন নেতা ছিলেন হাফেজ আল আসাদ। পরবর্তীতে এই ধারাবাহিকতায় সিরিয়ার রাষ্ট্রপতি হয়েছিলেন 1971 সালে এবং আমৃত্যু ক্ষমতায় ছিলেন। 2000 সালে তার মৃত্যুর পর সেই শূন্যস্থান পূরণ করেন বাশার আল আসাদ, তার ছেলে। গত 24 বছরে বাশার ভাইয়ের শাসনামল আমাদের হাসিনা আপার শাসন থেকে কোনো অংশে কম উত্তেজনাপূর্ণ না, প্রায় কার্বন কপি বলা যায়। মানবতা বিরোধী কাজকাম, চুরি চামারি, লুটপাট, গুম খুন, সমস্ত কিছুতেই পয়েন্টে পয়েন্টে মিল। 2011 সালে প্রথম আরব বসন্তের হাত ধরে শুরু হয়েছিল সিরিয়ান রেভলিউশন অফ ডিগনিটি। দশকের পর দশক ধরে আসাদ পরিবারের স্বৈরশাসনের অবসান চেয়েছিল বিপ্লবীরা। ছোট ছোট আন্দোলন হিসেবে শুরু হলেও শেষ পর্যন্ত সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল। এ সময় 5,80,000 মানুষের মৃত্যু হয়েছে, যার ভেতর 3,06,000 সাধারণ মানুষ। সিরিয়ার 3,06,000 সাধারণ মানুষ। 5,80,000-এর মৃত্যু হয়েছে, তার মধ্যে 3,06,000 হচ্ছে সাধারণ মানুষ সিরিয়ায় যারা মারা গেছেন। সিরিয়ার একটা মানবাধিকার নেটওয়ার্কের মতে 90% মৃত্যু হয়েছিল আসাদপন্থীদের হাতে। বিষয় হইল পাপ তো বাপেরও ছাড়ে না। 27 নভেম্বর হায়াত তাহরির আল শামের নেতৃত্বে শুরু হয়েছিল অভিযান। এর মধ্যে ভাইজানদের সাহায্য করতে মাঠে নেমেছিল রাশিয়া তাদের যুদ্ধ বিমান দিয়ে। হিজবুল্লাহ তাদের বাহিনী পাঠিয়েছে, কিন্তু তবুও যখন বিদ্রোহীরা দামেস্কের দখল নিয়ে নিল 8 ডিসেম্বর, বাশার ভাইয়ের পক্ষে আর কিছুতেই বাসায় থাকা সম্ভব হইল না। হাসিনা আপা তার নিজের স্পেশালাইজ ফিল্ড মানে স্বৈরাচার, মাফিয়াতন্ত্র, বাটপারি এবং পলায়ন এসব বিষয়ে এতটাই অগ্রসর যে তার দেখায়া যাওয়া পথে বাশার ভাইও পরিমরি করে রাশায় পলালেন। এই নিয়ে গর্বের চোটে আপান্ত প্রাণ এতিম বাহিনী তারে 1000 বছরের সেরা স্বৈরাচারের মেডেল দিলেও অবাক হওয়ার কিছু নাই। প্রেম না মানে কোনো বাধা। প্রশ্ন হলো, এবার কি শেষ হলো যুদ্ধ? কবিতার কাছে ফেরা হবে কি? সেই প্রসঙ্গে পরে আসছি। আজকের তারিখটা বলি। যখন উচিত কথা রেকর্ড করছি তখন 13 ডিসেম্বর শুক্রবার, আর আপনারা যখন শুনছেন তখন 16 ডিসেম্বর সোমবার, অর্থাৎ আমাদের বিজয় দিবসের দিন, বিজয়ের দিন। হাসিনা শাহীর পতনের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম বিজয় দিবসে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিয়ে স্মরণ করছি মুক্তিযোদ্ধা ও শহীদদের। একজন মানুষ যখন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেন, যখন সে বিদ্রোহে সামিল হন লাখ কোটি মানুষ, তখন সেটা কোনো স্বাভাবিক পরিস্থিতি থেকে হয় না। সেটা হয় দীর্ঘদিনের জমে থাকা অবিচার অত্যাচারে অসহায় কোণঠাসা হতে হতে যখন দম বন্ধ হয়ে আসে, রাষ্ট্রের দায়িত্বে থাকা লোকগুলির উপরে যখন আর আস্থা থাকে না, যখন কোনোভাবেই আর তাদের বিশ্বাস করা যায় না, তখন রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না। যেরকম হয়েছিল 1971-এ। যাওয়ার আর কোনো জায়গা ছিল না, কিছুই ছিল না। শুধু নিজের জীবনটুকু নিয়েই তারা যুদ্ধে নেমেছিলেন, যুদ্ধ করেছিলেন। বাংলাদেশের প্রতিটা ধর্ম, গোত্র, শ্রেণী এবং জাতির মানুষের অবদান ছিল মুক্তিযুদ্ধে। যারা সরাসরি যুদ্ধ করেন নাই, তারা কোনো না কোনোভাবে মুক্তিযোদ্ধাদের কাজে আসতে চেয়েছেন। একটা বিন্দুতে এসে তাদের লক্ষ্য মিলে গিয়েছিল বলেই আমরা, অর্থাৎ তাদের পরবর্তী প্রজন্মের মানুষেরা, বাংলাদেশ নামে সম্পূর্ণ নিজের একটা দেশের মালিক হতে পেরেছে। যুদ্ধ পরবর্তী সময়ে শাসকদের দুর্বলতা, দুর্নীতি এবং নিপীড়নের কারণে মুক্তিযুদ্ধের অর্জন ছোট হয়ে যায় না। মানে মুক্তিযুদ্ধের অর্জন ছোট হয়ে যায় না যে যুদ্ধ পরবর্তী যারা যুদ্ধ করেছেন তাদের নিপীড়ন, অত্যাচার বা অন্য কোনো কারণে, দুর্বলতা, নিপীড়নের কারণে। 1971 মনে রাখতে হবে, 1971 আমাদের পরিচয়। হাসিনার আমলের অত্যাচার, মিথ্যাচার এবং জবরদস্তিতে মুক্তিযুদ্ধের চেতনার গায়ে পরতে পরতে ধুলা জমেছিল। আওয়ামী লীগ তাদের সমস্ত অপকর্মের উপর বর্মের মতো ধারণ করতে চেয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। তারা বাংলাদেশের জনগণের যুদ্ধকে একটা পরিবারের একচেটিয়া সম্পত্তি বানিয়ে ফেলতে চেয়েছিল। তাতে চেতনা শব্দটাই তখন বিষাক্ত মনে হতো। তাদের বিভেদের মূল মন্ত্র ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং রাজাকার। এতে সবচেয়ে ক্ষতি হচ্ছিল আমরা আমাদের ইতিহাস ভুলে যাচ্ছিলাম। মুক্তিযুদ্ধের শহীদদের জন্য অন্তরের ভেতর থেকে যে ভালোবাসা উঠে আসার কথা, তা শেখ হাসিনার আওয়ামী লীগের গায়ে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের চোখের উপর থেকে শেখ হাসিনার ধুলার পর্দা তুলে নিয়েছে। মুক্তিযুদ্ধের গানগুলি জুলাইয়ের সময় যেভাবে অস্তিত্বে ধারণ করেছে, আগে কখনো এরকমভাবে করেছি বলে মনে পড়ে না।
আসলে আগে কখনো করিও নাই। এত তাড়াতাড়ি সব ভুলে যাই আমরা। মনে আছে মাত্র 4 মাস আগে সারা দেশে নেট যোগাযোগ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা প্রশাসন। মানুষের মাথার উপর হেলিকপ্টার টহল দিত যে, মনে আছে? বিদেশ থেকে দেশের মানুষের সাথে যোগাযোগ প্রায় অসম্ভব ছিল। সে সময় লুনা রুশদির লেখা একটা ফেসবুক স্ট্যাটাস পড়িত। মনে আসতেছে যুদ্ধ শেষে ফোরাতের পানি আজলা ভরে নিয়েও পান করতে পারলেন না ইমাম হোসেন। মনে আসতেছে টিয়ার গ্যাসে জ্বালা করা চোখ, ঘামে ভেজা ক্লান্ত শরীরে পানির বোতলের বস্তা টানতে টানতে মীর মুগ্ধ বলতেছে, পানি লাগবে কারো? মাথা বেয়ে রক্ত ঝরতেছে আর ছেলেটা বলতেছে, ভাইয়া আমি কি মারা যাব? তখনও একটা অনিশ্চয় হাসি লেগেছিল ঠোঁটে। ফারহান ফায়াজের মুখ, তানভীনের নিথর নিষ্পলক চোখ আর আবু সাইদের প্রসারিত হাত, গুলি খাওয়ার পর বিস্ময় ভরা চোখ, সব একসাথে মনে আসতেছে। রাতে আমার জানালার কাঁচ কাঁপে ঝড়ের ঝাপটায়। মনে হয় এই ছেলেদের আত্মারা ভাসতেছে বাতাসে, আমার জানালায় ধাক্কা দিতেছে ওরা। আমার মনে হইতে থাকে এই শহরে কারফিউ। আমার মনে আছে আমি ডয়েচে ভেলেতে কাজ করতাম। জার্মানির সে পাবলিক ব্রডকাস্টারদের সঙ্গে আমি আর কাজ করব না যখন সিদ্ধান্ত নেই, এবং তাদের কাছ থেকে মানে একরকম বিদায় নিয়ে আমি ছুটিতে চলে যাব। 1 মাস আমি ছুটি করব, অর্থাৎ অগাস্ট মাসটা আমি ছুটি করব, তারপর অন্য কোথাও কাজ করলে কাজ করব। এটা যখন ঠিক করি তখন তো আর জুলাই আগস্টের বাস্তবতা সামনে ছিল না। এটা ঠিক করেছিলাম আমি মে মাসে, এবং যথা নিয়মে আমরা একটা ছুটি যাওয়ার কথা পরিকল্পনা করি। আমার মনে আছে আমাদের ডয়েচে ভেলেতে আমার কলিগ, আমার খুব প্রিয়জন জাহিদ, জাহিদের স্ত্রী দিবা, ওদের যে ছেলে, তারা 3 জন আর আমরা, আমার বউ বাচ্চা, 6 জন মিলে আমরা একটা প্ল্যান করি যে আমরা ক্রোয়েশিয়া বেড়াতে যাব। যখন আমরা ক্রোয়েশিয়া বেড়াতে যাচ্ছি সে সময় বাংলাদেশের অবস্থাটা কিন্তু এরকম। 26 তারিখের পর আমরা আর আমরা যেহেতু আগে টিকিট কাটছি আমরা সেখানে যেতেই হতো, কিন্তু ক্রোয়েশিয়ার সেই চরম টুরিস্টি জায়গাতে গিয়েও আমরা কিন্তু আসলে কোনো আনন্দও করতে পারতেছিলাম না। আমরা ঘরেই বসেছিলাম সারাক্ষণ। টেলিভিশনের খবরগুলিতে যতটা দেখা যায় ততটার দিকে চোখ রাখতে চেষ্টা করতেছিলাম। এবং সেই সময়ের মধ্যে আমাদের মনে আছে যে একদিন আমরা ডাইনিং টেবিলে বসেছিলাম আমরা 6 জন। এর মধ্যে আমার মেয়ে, সে খুবই তরুণ, কিন্তু জাহিদের যে ছেলে, সেই ছেলের বয়স একটু কম, এবং সে যেহেতু জার্মানিতে একেবারে ছোট থেকে বড় হয়েছে, সে আসলে অত ভালো বাংলা বোঝে না। আমরা 5 জন সেই টেবিলের মধ্যে ঘিরেছিলাম। তখন সলিমুল্লাহ খান যখন বললেন তার কথা যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সেই ব্যাপারটায় আমরা সবাই টেবিল চাপড়ে উঠেছিলাম একসাথে। সলিমুল্লাহ খান, প্রফেসর সলিমুল্লাহ খান সাধারণত একটু ঘুরিয়ে পেঁচিয়ে, একটু উদাহরণ দিয়ে, একটু ইতিহাস করে কথা বলেন। সেদিন কথা বললেন সরাসরি। সেদিন কথা বললেন আহ, সেদিন কথা বললেন কোনো রাগ ঢাক না রেখে। তিনি সেদিন বললেন, দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না, সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয়, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে তাকে এক পাশে ঠেলে দিয়ে উপেক্ষা করতে চেয়েছে, পরে গিয়ে দমন নীতি অবলম্বন করেছেন নিজেদের পেটোয়া বাহিনী দিয়ে। সেখান থেকেই এই হত্যাকাণ্ডের শুরু। আমরা পরিষ্কার করে বলতে চাই, তিনি বলছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে, এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে, যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আন্তর্জাতিক তদন্ত হওয়ার দরকার। আমরা আমাদের নিহত, আহত, গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই। আমরা বলেছিলাম সরকারকে ক্ষমা চাইতে হবে, এখন সে পর্যায়ে পার হয়ে গেছে। এই সরকারের ক্ষমতায় থাকা অবস্থা আপনারা কি কেউ বিশ্বাস করেন তারা এর ন্যায় বিচার করতে পারবেন? তারা হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। তো আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যার বিচার চাইবেন? যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার। এবারের বিজয় দিবস সত্যিকার অর্থে অর্থবহ হয়ে উঠবে যখন হাসিনা শাহী বিভেদের যে বাইনারির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে নতুন করে ফিরে পেলাম, সেই বাইনারি অন্য কোনোভাবে আর ফিরে আসবে না। বিভেদের কালে যেভাবে মন শান্ত রাখা যায় শিরোনামে লেখক এলিফ শাফাক একটা বই লিখেছেন করোনা লকডাউনের সময়টা নিয়ে। বইয়ে তিনি বলেছিলেন, যখন হাজারে বিজারে মানুষ মেরে লাখ লাখ মানুষের জীবিকা কেড়ে নিয়ে আমাদের চেনা জগৎটাকে এলোমেলো করে দিয়ে পৃথিবী জুড়ে বয়ে চলেছে করোনা ভাইরাস, ঠিক তখনই লন্ডনের বিভিন্ন পার্কে দেখা গেল কিছু সাইনবোর্ড, যাতে লেখা, যখন এই সব কিছু শেষ হবে আপনি এই পৃথিবীর কিরকম বদল চান। প্রশ্নটা কোথাও এই সব কিছু বলতে কি বোঝানো হচ্ছে তা স্পষ্ট করে বলা নাই। পথচারীদেরই এর অর্থ খুঁজে নিতে হবে। আমাদের প্রাত্যহিকতায় এই আকস্মিক বিঘ্ন, এই অনিশ্চয়তার গহ্বরে ডুবে যাওয়ার অনুভূতি আর অজানা ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, এই বিশ্বব্যাপী সংকট ও তার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক, সামাজিক এবং সম্ভবত রাজনৈতিক পরিস্থিতি, এই সুড়ঙ্গ যা
কিভাবে এবং কখন শেষ হবে অথবা অদূর ভবিষ্যতে এই ভাইরাল রোগের আবার প্রাদুর্ভাব ঘটবে কিনা সে সম্পর্কে কোনো রকম সহজ অনুমান ছাড়াই এর ভিতর দিয়ে আমাদের অর্থাৎ মানব সভ্যতাকে যেতে হয়েছিল। বোর্ডগুলি ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা হয়েছিল যাতে প্রশ্নের নিচে মানুষ তাদের নিজস্ব উত্তর লিখতে পারে, অনেকেই লিখেছেনও। তাড়াহুড়া করে লেখা বিভিন্ন মন্তব্যের মাঝে বিশেষ একটি মন্তব্য ভুলতে পারেন নাই এলিফ শাফাক। কেউ একজন খুব দৃঢ় স্পষ্ট অক্ষরে লিখেছিলেন, আমি চাই আমাকে শুনতে পাওয়া যায়। যখন এই সব কিছু শেষ হবে, আমি অন্য একটা পৃথিবীতে থাকতে চাই যেখানে আমার কথা শোনা যাবে। এটা ছিল একটা ব্যক্তিগত চিৎকার, আবার অন্য অনেকভাবে বিবেচনা করলে যেন চিৎকারটা সম্মিলিত কণ্ঠস্বর। যদি আমি কেঁদে উঠি, কে আমাকে শুনবে ফেরেশতাদের পদমর্যাদার ভিড়ে, জানতে চেয়েছিলেন কবি ও উপন্যাসিক মারিয়া রিলকে। তার দুইনো এলিজিস নামক বইয়ে যা লেখা হয়েছিল এবং প্রকাশিত হয়েছিল বিংশ শতাব্দীর শুরুর দিকে, তখন সময়টা ছিল অন্যরকম। আজকের একবিংশ শতাব্দীতে এই গভীরভাবে বিভক্ত এবং ক্রমাগত জট পাকাতে থাকা পৃথিবীতে, যেখানে আমরা তৃষিত সমতা এবং একটু সম্মানের জন্য, যেখানে পরিবর্তনের গতি ও প্রযুক্তির ত্বরণে আমরা আচ্ছন্ন, সেখানে আমাদের সম্মিলিত প্রশ্ন হলো, যদি আমি কেঁদে উঠি, কে আমাকে শুনবে মানুষের পদমর্যাদার ভিড়ে? যে মানুষগুলি অনেক কিছু বলার আছে, একটা স্বতন্ত্র গল্প আছে, তারা প্রায়ই কিছু বলেন না এই ভয়ে যে তাদের কথা কেউ শুনবে না। তারা অনুভব করেন রাজনৈতিক ক্ষমতায়ন এবং একটা ব্যাপক পর্যায় পর্যন্ত রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণের অধিকার থেকে তারা বঞ্চিত। এখনকার দুনিয়ায় ব্যবস্থাপনা এবং কর্তৃত্ব অথবা ক্ষমতা এবং সম্পত্তি না শুধু, বরং তথ্য অথবা জ্ঞানও আস্তে আস্তে চলে যাচ্ছে হাতে গোনা ক্ষমতাবানদের কাছ থেকে। আর নিজেদেরকে বঞ্চিত মনে করতে থাকা নাগরিকদের সংখ্যা বাড়তেই থাকছে। তাদের মনে হচ্ছে তারা যেন ছিলেনই না কখনো। এই হতাশা যতই গভীর হয়, ততই সবচাইতে প্রাথমিক প্রতিষ্ঠানগুলির উপরও তারা ভরসা হারান। বাংলাদেশে এখন ডক্টর ইউনূসের সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোধহয় এটাই। বাংলাদেশের প্রতিটা স্তরের, গোষ্ঠীর, ধর্মের মানুষের যাতে এই বিশ্বাসটা থাকে যে তাদের কথা শুনতে পাওয়া যাচ্ছে। আগামীকাল 14 ডিসেম্বর 1971 সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের উপরে শেষ আঘাতটা হানে। নিজেদের বাড়ি থেকে বের করে নিয়ে বাংলাদেশে 1070 জন বুদ্ধিজীবীকে হত্যা করেছে তারা। এই ঘটনা আমরা কম বেশি সবাই জানি। প্রতি বছর এই দিনে এই ঘটনার স্মৃতিচারণ করা হয়, তবু আমাদের মনে হয় এর অন্তর্নিহিত বেদনা আমরা ভুলে গেছি। এই মানুষগুলি শুধুই সংখ্যা হয়ে গেছেন আমাদের কাছে। কেন? ছোটবেলায় সমাজবিজ্ঞানের বইয়ে পড়েছি, ব্যক্তির চেয়ে পরিবার বড়, তার চেয়ে বড় হলো দল, আর দলের চেয়ে বড় দেশ। এরকম ভাবতে ভাবতে আমরা কি ধরাছোঁয়ার বাইরে একটা অ্যাবস্ট্রাক্টের ভিতর চলে যাই? এই কারণেই কোনো কিছুতেই আন্দোলিত হই না। 1070 জন বুদ্ধিজীবী, তারা তো শুধু সংখ্যা নন, এক একজন মানুষ যাদের নিজস্ব অস্তিত্ব, পরিবার, ব্যক্তিত্ব এবং জীবন ছিল। আমার মনে হয় ব্যক্তি জীবনে গল্পগুলি জানা জরুরি, তা না হলে 1971-এর এই দিনে আমাদের ক্ষতির মাত্রা আমরা কিছুতেই বুঝতে পারবো না। মনে পড়ছে ডাক্তার মোহাম্মদ মুর্তজার কথা। এই প্রাণবন্ত স্নেহশীল মানুষটিকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল 1971 সালের 12 তারিখে, আর 14 তারিখে তাকে মেরে ফেলা হয়, রায়ের বাজার বধ্যভূমিতে মেরে ফেলে রাখা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেখানে তল্লাশি চালিয়ে গণকবরের খোঁজ পাওয়া যায়। অন্যান্য মৃতদেহের সাথে তার মৃতদেহ পাওয়া গেছে সেখানে, তার কন্যা মিতির ওড়না দিয়ে চোখ বাঁধা অবস্থায়। এই নির্মমতার কথা ভাবতে ভাবতে মনে পড়ে ক্রসফায়ারে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের কথা। তার কন্যার অসহায় উচ্চারণ, আব্বু তুমি কান্না করতেছো যে? এই দুই হত্যাকাণ্ডের সময় আলাদা, প্রেক্ষাপট আলাদা, তবু মনে হয় যেন হত্যাকারীদের চেহারা একদম এক। মনে পড়ছে ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশের কবিতা দ্য এনিমি, শত্রু। কবিতার এক জায়গায় তিনি লিখেছেন, খুনি সবসময় একরকম দেখতে, কারণ সে একই সত্তা, আলাদা আলাদা ভাগে ছড়ানো। সে আমাকে দেখে, আমরা তাকে দেখি না, কারণ সে একটা ধারণার উপর এঁটে বসা ইস্পাতের মুখোশ। তার চেহারা, বয়স, চোখ কিছুই নেই, শুধু নিজেদের জন্য বেছে নেয় একটা নাম আছে, শত্রু। আমার মনে হয় এই শত্রুকে শনাক্ত করা জরুরি। সে বারবার ফিরে আসে, কখনো পাকিস্তানি সেনাবাহিনীর রূপে, কখনো আমি আল্লাহকে সব বলে দিব সিরিয়ার মৃত্যু পথযাত্রী শিশুর অসহায় উচ্চারণের মধ্যে সে ফিরে আসে, কখনো লেবানন, কখনো ইউক্রেন, ফিলিস্তিনে হাজার হাজার শিশুর মৃত্যু পরোয়ানা নিয়ে সে হাজির হয়। ফিলিস্তিনি কবি, লেখক ও শিক্ষিকা হিবা আবু নাদা 20 অক্টোবর 2023 শহীদ হয়েছেন ইসরায়েলে বোমা হামলায়। 10 তারিখে লেখা তার শেষ কবিতা লিখেছেন, তারা ঘুমের ভেতরে স্বপ্নের দিকে হেঁটে যায় না, তারা জানে বাড়ির বাইরেই মৃত্যু অপেক্ষায়। তাদের মায়েদের অশ্রু এখন পারাবত, যে অনুসরণ করে চলেছে প্রতিটা কফি। গত ডিসেম্বরে আরেকটি বোমা হামলায় নিহত হয়েছেন রিফাত আলারির। তিনি ছিলেন গাজার ইসলামী ইউনিভার্সিটির সাহিত্যের শিক্ষক। তিনি তীব্রভাবে নিন্দা করেছিলেন ফিলিস্তিনের উপর হামলার এবং এখানে যুক্তরাষ্ট্রের ভূমিকার। তার টুইটার প্রোফাইলে একটা কবিতায় বলেছিলেন, যদি আমাকে মরতেই হয়, তোমাকে বাঁচতেই হবে আমার গল্পটা বলার জন্য।
শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখানো হবে যদি আমরা চেপে ধরা কণ্ঠগুলিকে খুলে দিতে পারি, ধামাচাপা দেওয়া গল্পগুলিকে মেলে ধরতে পারি, অথচ এইখানে আমাদের দিনগুলি বৃথা যায় বহিয়া পবনে। জয় বাংলা স্লোগান নিয়ে হাউকাউটা দেখেন। আমার টেক হইল জয় বাংলা এখন আর জাতীয় স্লোগান না, অর্থাৎ যে দিবেন দিবেন আর যে দিতে চাইবেন না দিবেন না, এটার মধ্যে কোনো বাধ্যতামূলক ব্যাপার নাই। আমার জয় বাংলা বলতে ইচ্ছা করে আমি 100 বার জয় বাংলা দিব, জয় বাংলা বলবো। আমার জয় বাংলা বলতে ইচ্ছা করে না, আমাকে কেউ বাধ্য করবে না। এখানে কোনো আদালতের রায় থাকবে না, আদালতের নির্দেশ থাকবে না, এটার মধ্যে কোনো রকম কোনো সরকারি ভাব থাকবে না। আমরা জানি যে আমাদের জয় বাংলা এখন আর কোনো জাতীয় স্লোগান না, অর্থাৎ যে দিবেন বুঝতে হবে উনি বাধ্য হয়ে দিচ্ছেন না, মন থেকে দিচ্ছেন, আর যিনি দিচ্ছেন না সেটাও মানতে হবে যে এই স্লোগান তার পছন্দ না। 2022 সালে জাতীয় ঘোষিত হওয়ার আগেও অনেকের বুকের গভীরে জয় বাংলা ছিল, ঘোষণার পরেও অনেকের বুকে পাথর বেঁধে মুখে জয় বাংলা বলেছেন, বুক পকেটে রেখেছেন বিভেদের বীজ। তবে জাতীয় স্লোগান নিয়ে রিট আবার সেইটা আপিল বিভাগে খারিজ, দুইটাই আমাদের অতি ব্যস্ত কর্মক্লান্ত আদালতের সময় নষ্ট বলে আমার মনে হয় পলিটিক্যাল স্টেটমেন্টের বন্দুক সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছে আদালতের ঘাড়ে, তারপর নিজের গুলিতে নিজেই মরে কোলরিজের হাঁসের মতো ঝুলে থাকছে বুড়ো নাবিকের গলায়। কোলরিজের হাঁসের গল্পটা মনে আছে তো? কোলরিজ এক বিখ্যাত গল্প, বা এটাকে কবিতাই বলা যায়, কবিতা লিখেছিলেন আসলে দ্য এনশিয়েন্ট মেরিনার। সে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের মধ্যে তিনি আসলে বলেছিলেন যে এক নাবিক অকারণেই একটি অ্যালবাট্রস খুন করে, সেই অ্যালবাট্রস খুন করার পরে ওই নাবিকরা যে যে নৌকায় ছিল, যে জাহাজে ছিল, যে মানে সাগরের মধ্যে যে বস্তুর মধ্যে ছিল, তারা মারাত্মক বিপদে পড়ে। বিপদটা হয় চারিদিক থেকে ঝড় ওঠে, একটা ফোঁটাও আগাতে পারে না সে জাহাজ, তাদের পানির সংগ্রহ শেষ হয়ে যায়, এবং সেইখানেই সেই বিখ্যাত লাইনগুলি হয়েছিল যেখানে বলা হয়েছিল যে পেইন্টেড শিপ অন এ পেইন্টেড ওশান, মানে এবং বলা হয়েছিল যে ওয়াটার ওয়াটার এভরিওয়ার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক। ওই লাইনগুলি তখন বলেছিলেন, এবং নাবিকদের যারা সঙ্গী ছিল, যে নাবিক অকারণে অ্যালবাট্রসটাকে মেরেছিলেন, তার সঙ্গীরা তখন তাদের এই দুর্ভোগের জন্য অকারণে অ্যালবাট্রস মারাকে দায়ী করেন, এবং সেই অ্যালবাট্রসটাকে তার গলায় ঝুলিয়ে দেন, কারণ মানে এই দুর্ভোগের জন্য তারা তাকে দায়ী করেছিলেন। আমাদের এখানে যারা দুর্ভোগ ডেকে এনেছেন বারবার, কেন যেন তাদের সঙ্গীরা বা তাদের যে তারা অনুসারীরা, তারা এই মানে তাকে এই দুর্ভোগের জন্য দায়ী করতে পারেন না। ইন্টারেস্টিং। ছোট করে স্মরণ করিয়ে দিতে চায়, আদালতের ঘাড়ে বন্দুক রাখার কথা যেহেতু বললাম, ছোট করে স্মরণ করে দিতে চায় আমাদের জমে থাকা মামলাগুলো শেষ করতে আর কোনো মামলা যুক্ত না হলে মোটামুটি 70-80 বছর লাগবে বলে আমার ধারণা। আবার দেখেন, জুলাই অভ্যুত্থানের একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। যত দিন যাইতেছে এই স্লোগানের মাহাত্ম্য টের পাইতেছি। 80-র দশকের বাংলা সিনেমার বিজ্ঞাপনগুলি মনে আছে তো? ওই যে বিরাট ঝাঁকানাকা বাজনা ভেদ করে বাজকাই গলার আওয়াজ, হ্যাঁ ভাই, মন্দ মানুষ জসিম এখন নায়ক। সেই সাথে কখনো ঘোড়ার খুরের আওয়াজ, কখনো গান, আমরা তো বানজারা দেখাবো নাচ গান, কখনো ট্রেনের হুইসেল অথবা ঢোলের শব্দ। এইসব ডামাডোলের মধ্যে আপনি যদি একটা সাধারণ বাক্য বলেন, যেমন আমি ভাত খাইতে চাই, সেটাও যথেষ্ট নাটকীয় এবং সন্দেহজনকভাবে প্রেজেন্ট করা সম্ভব। অল্পবিদ্যা ভয়ঙ্করী এমনি এমনিতে তো বলে না। আমরা যত কম জানবো তত অন্যদের ফেনায়া তোলা কথা বিশ্বাস করতে থাকবো। উপদেষ্টা আসিফ নজরুলের পিএইচডির গল্প যারা পড়েছেন তারা জানবেন যে জীবনের কোনো অধ্যায় তিনি লুকানোর চেষ্টা করেন নাই, অন্যদের প্রাইভেসি রক্ষা করে যতটুকু পাঠকের সাথে শেয়ার করা সম্ভব তিনি করেছেন। তার নিজের বই থেকে নেওয়া ঘটনা, দুইটা ঢোলের বাড়ি আর সাসপেন্সওয়ালা মিউজিক দিয়ে নাটকীয় কায়দায় পড়ে শোনানোতে এই যে আসিফ নজরুল জবাব দাও বলে আমরা হামলায় পড়তেছি, এর প্রধানত দুইটা কারণ। আমরা নিজেরা কিছু জানতে চেষ্টা করি না, এক, অত কষ্ট আমাদের ধাতে নাই। একজন এসে স্ক্রিপ্ট রেডি করে ডিটেকটিভ গল্প বলার ভঙ্গিতে এত রকম কিস্সা শোনাইতেছে, শীতের দিনে কম্বলে ওমের মধ্যে এর চেয়ে আরামের আর কি আছে? আরেকটা কারণ তো সেই জোকের মধ্যে আছে, ওই যে দোজকের মধ্যে শুধু বাংলাদেশের দরজায় কোনো পাহারাদার নাই কেন? কারণ একজন উপরে গেটতে গেলে তো ডেফিনেটলি আরেকজন তার পা ধরে টেনে নামাবে। সাংবাদিক মিজানুর রহমান খান তার ফেসবুকে লিখেছেন, যেই জাতি যেমন সেই দেশের তেমন ইউটিউবার। পাশাপাশি আমি বলি, আসলে যেই জাতি যেমন তার সকল পেশাজীবীরা একরকম, যেই জাতি যেমন তার নেতারা তেমন, যেই জাতি যেমন তার সাংবাদিকরা তেমন, যেই জাতি যেমন মানে আপনারা যেরকম আমরা সবাই সেরকমই। আসলে আমরা যা চাবো তাই, আমরা যেরকম, মানে এইটা মিজানুর রহমান খান ভাই বলছেন যে যে জাতি যেমন তার ইউটিউবার তেমন। আসলে যেই জাতি যেমন তার সবকিছু তেমন, তার ডাক্তার তেমন, আইনজীবী তেমন, সাংবাদিক তেমন, খেলোয়াড় তেমন। দেখছেন নাকি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কিরকম খেলতেছে? যাই হোক, এত বিভাজনের মধ্যেও ভালো লাগে যখন দেখি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এসে মিলে যাচ্ছে। কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে ঘুরে গেলেন। 16 বছর ধরে শেখ হাসিনা সরকার ভারতকে জি হুজুর করে গেছেন। শেখ হাসিনা ছিলেন ভারতের
কর্মচারীর মতন। আমরা ভারতের চোখে চোখ রেখে কোনো সরকারকে কথা বলতে দেখি নাই। বর্ডারে মানুষ মারা গেলেও আমাদের মন্ত্রীরা বলতেন, "এইটা আমাদের দোষ, কারণ আমরা গরুচোর, তাই গুলি খেয়ে মরি।" এটা ঠিক আছে, ভারতের দোষ নাই। তিস্তা নদীর পানি ভারত দিতেছে না, আমাদের সরকারও তাদের সাথে গলা মেলাতো। অথচ এখন অন্তত আমরা চোখে চোখ রেখে কথা বলছি। প্রণয় ভার্মাকে তলব করাও আমাদের জন্য অভিনব। এরকম এত বছর কিন্তু আসলে আর দেখি নাই। এতে একজন নাগরিক হিসেবে সরকারের প্রতি আমাদের ভরসা জন্মায়। বিজয় দিবসে আমাদের আশা থাকবে যে, যেরকম রুজুতার সাথে ইউনূস সরকার ভারতের কাছে আমাদের রিপ্রেজেন্ট করেছেন, একই রকম দৃঢ়তা এবং সাহসের সাথে তারা দেশের ভিতরের বিভিন্নমুখী রাজনৈতিক চাপও মোকাবেলা করবেন। আশা করি উচিত কথার আগামী পর্বে এই সম্পর্কে আরো বিস্তারিত কথা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।